হ্যালো এভরিওয়ান, ইভলিউশন চ্যাপ্টারের নেক্সট ভিডিও এটা বায়োলজিক্যাল ইভলিউশন আজকের টপিক। তো শুরু করা যাক। বায়োলজিক্যাল ইভলিউশন, ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন ইন এ ট্রু সেন্স উড হ্যাভ স্টার্টেড when cellular forms of life with difference in metabolic capacity originated on earth। তো ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যে ইভলিউশন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যে অভিব্যক্তি, সেটা কখন থেকে চালু হয়ে গেছিলো? সেই তখন থেকে চালু হয়ে গেছিলো যখন পৃথিবীতে প্রথম সেলুলার ফর্ম অফ লাইফ অর্থাৎ জীবের যে কোষীয় গঠন তৈরি হয়েছিল, যেখানে বিভিন্ন রকমের মেটাবলিক ক্যাপাসিটি যাদের মধ্যে ছিল, মেটাবলিক ডিফারেন্স ছিল, প্রত্যেকটা কোষ আলাদা আলাদা রকমের মেটাবলিজম করতো, তাদের মধ্যে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পন্ন হতো সেটা আলাদা আলাদা ছিল। সেই সময় থেকেই এই ইভলিউশন শুরু হয়ে যায় ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। সেই সময় যে কোষগুলো ন্যাচারালি সিলেক্টেড হতো, যারা সেই সময় উপযোগী মেটাবলিজম করতে পারতো তারা টিকে থাকতো, আর যারা করতে পারতো না সেই কোষগুলো মারা যেত, সেই এককোষী প্রাণীগুলো মারা যেত। দ্য এসেন্স অফ ডারউইনিয়ান থিওরি অ্যাবাউট ইভলিউশন ইজ ন্যাচারাল সিলেকশন। ডারউইন যে থিওরি দিয়েছিলেন এই যে ইভলিউশন নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার মাধ্যমে গ্যালাপাগোস আইল্যান্ডে, তার প্রধান যে সেটা ভিত্তি কার উপর ভিত্তি করেছিল? ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের উপর ভিত্তি করে সেই থিওরিটা তৈরি হয়েছিল। দ্য রেট অফ অ্যাপিয়ারেন্সেস অফ নিউ ফর্মস ইজ লিঙ্ক টু দ্য লাইফ সাইকেল অর দ্য লাইফ স্প্যান। যে কত দ্রুত নতুন নতুন প্রাণী তৈরি হবে সেটা নির্ভর করে যে সেই জীবের লাইফ সাইকেল, জীবন চক্রটা কেমন, বা তার লাইফ স্প্যান, বা কত বছর সে বাঁচে, তার আয়ু কত, এর উপর নির্ভর করে। তাহলে কি নতুন যে জীব তৈরি হবে কতটা দ্রুত তৈরি হবে, কতটা তৈরি হবে, কতটা পরিমাণে তৈরি হবে, সেটা নির্ভর করে সেই জীবের জীবনচক্র আর সেই জীবের আয়ুর ওপর। মাইক্রোবস দ্যাট ডিভাইড ফার্স্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই and become millions of individual within hours। যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফানজাই, এরা কি এই যে মাইক্রোবসগুলো আছে তারা অনেকটা তারা খুব দ্রুত ডিভাইড হয়, প্রচণ্ড সংখ্যায় বাড়ে। তাই কি হয়, যেহেতু এরা প্রচণ্ড দ্রুত গতিতে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই 1 ঘন্টার মধ্যে এদের সংখ্যা মিলিয়ন, লক্ষ লক্ষ হয়ে যেতে পারে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। A colony of bacteria, say a growing on a given medium, has built in a variation in terms of ability to utilize a feed component। ধরা যাক একটা ব্যাকটেরিয়ার কলোনি হলো, যেটার নাম দেওয়া হলো তো এই ব্যাকটেরিয়াগুলো কী হয় যে একটা নির্দিষ্ট মিডিয়াম, একটা নির্দিষ্ট যে মিডিয়ামে তারা গ্রো করে, একটা বিভিন্ন রকম, যেমন অ্যাগার মিডিয়াম থাকে, বিভিন্ন রকম মিডিয়াম থাকে যারা গ্রো করে, সেই মিডিয়ামের মধ্যে তারা কী হয়, তারা ইউটিলাইজ করে সেই মিডিয়ামটাকে এবং সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তার সংখ্যা বৃদ্ধি পায়। সেই মিডিয়ামে এই ধরা যাক যেটা আছে, সেই ব্যাকটেরিয়া কলোনিটা বৃদ্ধি পাবে। এ চেঞ্জ ইন দ্য মিডিয়াম কম্পোজিশন উড ব্রিং আউট অনলি দ্যাট পার্ট অফ দ্য পপুলেশন সে বি দ্যাট ক্যান সার্ভাইভ আন্ডার দ্য নিউ কন্ডিশন। এবার এই মিডিয়ামটাকে চেঞ্জ করা হলো, যে মিডিয়ামটা ছিল, এবার অন্য একটা মিডিয়াম নেওয়া হলো, সেই মিডিয়ামের মধ্যে এই মাইক্রোবসগুলোকে রাখা হলো। এর ফলে কী হবে যে সব মাইক্রোবস কিন্তু নতুন পরিবেশে বেঁচে থাকবে না। কিছু কিছু মাইক্রোবস আছে যেগুলো এই নতুন পরিবেশে বেঁচে থাকবে, ধরা যাক সেগুলোকে বি বলা হয়, আর কিছু কিছু মাইক্রোবস বেঁচে থাকবে, আর কিছু কিছু মাইক্রোবস মারা যাবে, আর কিছু কিছু মাইক্রোবস থাকবে যারা এই নতুন পরিবেশে বেঁচে থাকবে, যাদেরকে বলা হয় বি মাইক্রোবস, যাদেরকে বলা হয় বি মাইক্রোবস, বি কলোনি। তাহলে কলোনি আসছে, কলোনির মাইক্রোবসগুলোকে একটা নতুন মিডিয়ামে রাখা হলো, এবং দেখা গেলো এখানে সব মাইক্রোবসগুলো বেঁচে থাকছে না, কিছু কিছু মাইক্রোবস বেঁচে থাকছে, ধরা যাক এটা বি, এবং তার নাম দেওয়া হলো বি কলোনি। In due course of time, this variant population outgrows the other and appears as a new species। এবং যত সময় যাবে এই যে নতুন নতুন যে প্রজাতিগুলো এই নতুন মিডিয়ামে বেঁচে থাকছে, তারা যত সময় যাবে তাদের মধ্যে আরও নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, এবং এইভাবে তারা নতুন একটা প্রজাতি তৈরি করবে, ধরা যাক সেটা বি প্রজাতি। তাহলে দেখা গেলো যে মিডিয়াম চেঞ্জ করার ফলে
মাইক্রোবস সব বেঁচে থাকছে না, কিছু মাইক্রোবস বেঁচে থাকছে, কিছু মাইক্রোবস মারা যাচ্ছে। যে মাইক্রোবসগুলো বেঁচে থাকছে সেই মাইক্রোবসগুলো বেঁচে আছে, এবার তাদেরকে টিকে থাকার জন্য, সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে রাখার জন্য তাদের মধ্যে অনেক নতুন নতুন বৈশিষ্ট্য আসে এবং নতুন মাইক্রোবস তৈরি করে, যেটাকে বলা হয় বি। ধরা যাক বি, সেটার নাম দেওয়া হলো বি কলোনি, এবং এইভাবে নতুন স্পিসিস তৈরি হয়। দিস উড হ্যাপেন উইদিন ডেজ, এবং এটা যেহেতু মাইক্রোবস অত্যন্ত ছোট হয়, খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুবই দ্রুত গতিতে এটা বৃদ্ধি পায়, লাইফ স্প্যান আয়ু অনেক কম হয়, তাই এটা কয়েকদিনের মধ্যে এটা হতে পারে যে একটা কয়েকদিনের মধ্যে নতুন একটা প্রজাতি তৈরি হয়ে গেল। ফর দ্য সেম থিং টু হ্যাপেন ইন এ ফিশ অর ফাউল উড টেক মিলিয়ন অফ ইয়ার্স অ্যাজ লাইফ স্প্যান অফ দিজ অ্যানিমালস আর ইন ইয়ার্স। এই একই ঘটনা এই মাছ থেকে বা এই যে ফাউল আছে সেখান থেকে যে নতুন প্রজাতি তৈরি হবে, যেহেতু এদের লাইফ স্প্যান, এদের আয়ু অনেক বেশি, কয়েক মাস থেকে কয়েক বছর, এদের লাইফ সাইকেলটা একটু জটিল টাইপের মাইক্রোবসের থেকে, তাই এদের থেকে নতুন প্রজাতি তৈরি হওয়ার জন্য লক্ষ লক্ষ বছর সময় লেগে যাবে। হেয়ার উই সে দ্যাট ফিটনেস অফ বি ইজ বেটার দ্যান দ্যাট অফ এ আন্ডার দ্য নিউ কন্ডিশন। যে আমরা এই যে মাইক্রোবসের কথা বললাম, যে এই কলোনিতে কিছু মাইক্রোবস ছিল একটা নির্দিষ্ট মিডিয়ামের মধ্যে, মিডিয়াম চেঞ্জ করা হলো, সেই মিডিয়াম চেঞ্জ করার ফলে কী হলো, সব মাইক্রোবস বেঁচে থাকলো না, কিছু মাইক্রোবস বেঁচে থাকলো আর কিছু মাইক্রোবস মারা গেল, এবং নতুন পরিবেশে নিজেকে টিকে রাখার জন্য তাদের মধ্যে বৈশিষ্ট্য চেঞ্জ হলো, তারা নতুন নতুন বৈশিষ্ট্যের অধিকারী হলো এবং এইভাবে নতুন একটা প্রজাতি তৈরি হলো, দেখা যাক বি। তো এই যে নতুন প্রজাতি তৈরি হলো, তার ফিটনেসটা কি এই নতুন পরিবেশে বেশি, এই যে ছিল কলোনি ছিল তার তুলনায়, যেহেতু এর ফিটনেসটা বেশি তার জন্য তো টিকে থাকছে। নেচার সিলেক্ট ফর ফিটনেস, নেচার কাকে ফিট করে, যে কাকে সিলেক্ট করে, যে ফিটনেস, যার মধ্যে ফিটনেস আছে, যে ফিট হবে তাকেই প্রকৃতি নির্বাচন করবে। এখানে যে মাইক্রোবসের যে মাইক্রোবসগুলো এখানে ফিট, এই পরিবেশের নিজেকে মানিয়ে নিতে পারছে, এই পরিবেশে টিকে থাকতে পারছে, তারাকে এখানকার মিডিয়াম, এখানকার নেচার তাকে সিলেক্ট করছে, এবং এর ফলে এদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে এবং এটা টিকে থাকছে, এরা বংশ বিস্তার করতে পারছে। তাহলে নেচার সিলেক্ট করে ফিটনেসকে। অন মাস্ট রিমেম্বার দ্যাট দ্য সো কল্ড ফিটনেস ইজ বেসড অন ক্যারেক্টারিস্টিক্স হুইচ আর ইনহেরিটেড। এবং এটা একটা মনে রাখার বিষয় যে এই যে ফিটনেসটা, এই ফিটনেসটা মানে কে কত ফিট হবে সেটা কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, আর এই বৈশিষ্ট্যগুলো কি ইনহেরিটেড মানে কি বংশ পরম্পরায় বাহিত হয়, মানে জেনেটিক্যাল, ঠিক আছে। তাহলে যে কে কোন প্রাণী কতটা ফিট হবে সেটা নির্ভর করে কিছু বৈশিষ্ট্যের ওপর, এবং এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে জিনগত, অর্থাৎ ইনহেরিটেড, বংশ পরম্পরায় বাহিত হয়। তাহলে জেনেটিক্সের ব্যাপারে চলে আসছে, অর্থাৎ কি এখানে ডিএনএ আরএনএর ব্যাপার চলে আসছে। তাহলে কী হবে, যেখানে যাদের মিওসিস হয়, যাদের ডিএনএর মধ্যে ক্রস ওভার হয়, যাদের মিউটেশন হয়, তারা বেশি পরিমাণে ফিট হবে আর বেশি পরিমাণে নেচার তাদেরকে সিলেক্ট করবে। এর জন্য মানুষ সব থেকে উন্নত জীব। হেন্স দেয়ার মাস্ট বি এ জেনেটিক বেসিস ফর গেটিং সিলেক্টেড অ্যান্ড টু ইভলভ। তো যেটা বললাম সেটাই, যে তাহলে ন্যাচারালি সিলেক্ট হওয়ার জন্য একটা জেনেটিক বেসিস থাকা দরকার, একটা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, জিনগত বৈশিষ্ট্য, তাহলে ন্যাচারাল তাকে সিলেক্ট করবে, সে ফিট হবে এবং সে ইভলভ করবে মানে তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, সে নিজেকে মানিয়ে নিতে পারবে, নতুন নতুন প্রজাতি তৈরি হবে সেখান থেকে। Another way of saying the same thing is that some organisms are better adapted to survive in an otherwise hostile environment. তো এখানে আরেকটা ভাষা বলা যেতে পারে যে হস্টাইল মানে খুব বিপর্যয়গ্রস্ত যদি কোনো পরিবেশ থাকে, সেই পরিবেশের মধ্যে কিছু কিছু জীব থাকে যারা সারভাইভ করতে পারে, তাদের মধ্যে তারা অ্যাডাপশন ক্ষমতা থাকে, তারা নিজেকে মানিয়ে নেয় সেই পরিবেশে টিকে থাকার জন্য, সেই পরিবেশে বেঁচে থাকার জন্য, সেই পরিবেশে রিপ্রোডিউস করার জন্য, সংখ্যা বাড়ানোর জন্য, এবং সেই অর্গানিজমগুলোই বেঁচে থাকে। অ্যাডাপটিভ অ্যাবিলিটি ইজ ইনহেরিটেড, এবং এই অ্যাডাপটিভ অ্যাবিলিটিটাও ইনহেরিটেড, যে কোন প্রাণী কতটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে সেটাও বংশ পরম্পরায় বাহিত হয়, এটাও জিনগত। ইট হ্যাজ এ জেনেটিক বেসিস, এটাও জিনগত বৈশিষ্ট্য, জেনেটিক বেসিস আছে, যার জিনগত বৈশিষ্ট্য যত উন্নত হবে সে তত ভালো অ্যাডাপ্টেড হবে, সে নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে, সে ফিট হবে, তখন প্রকৃতি তাকে নির্বাচন করবে এবং এইভাবে সে টিকে থাকবে, বংশ পরম্পরায় সে রিপ্রোডিউস করবে, সে বংশ বিস্তার করবে এবং পরবর্তী প্রজন্ম প্রবাহিত হতে থাকবে। ফিটনেস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড গেট সিলেক্টেড বাই নেচার।
তো এই যে অ্যাবিলিটি, অ্যাডাপ্ট করার যে সক্ষমতা, যদি কোনো প্রাণী নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে সে ফিট হবে, আর তখনই নেচার থেকে সিলেক্ট করবে, না প্রকৃতি থেকে নির্বাচন করবে, সে টিকে থাকবে। Branching descent and natural selection are the two key concepts of Darwinian theory of evolution. ডারউইনের যে ইভলিউশনের থিওরি ছিল তার দুটো কি কনসেপ্ট হচ্ছে ব্রাঞ্চিং ডিসেন্ট অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। ব্রাঞ্চিং ডেসেন্ট অ্যান্ড ন্যাচারাল সিলেকশন, এই দুটো হচ্ছে মেন কি কম্পোনেন্ট, মেন কি কনসেপ্ট ডারউইনের যে থিওরি আছে সেই থিওরি। Even before Darwin, a French naturalist, Landmark had said that evolution of life forms had occurred, but driven by use and disuse of organs. তো এখানে কি বলা হচ্ছে যে আরেকজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিলেন কি ল্যান্ডমার্ক, তিনি একজন ফ্রেঞ্চের প্রাকৃতিবিদ ছিলেন। তিনি বলেন যে বিভিন্ন জীবের ইভলিউশন হয়েছে, মানে এই ইভলিউশনটা হয়েছে কি কিসের মাধ্যমে, যে ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যান, যে বিভিন্ন তাদের কোনো একটা প্রাণীর মধ্যে যে বিভিন্ন অর্গ্যানগুলো আছে, বিভিন্ন অঙ্গগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তাদের ব্যবহার এবং ব্যবহার নয় তার উপর নির্ভর করে এই ইভলিউশনগুলো হয়েছে। যে প্রাণী যে অঙ্গগুলোকে যত বেশি ব্যবহার করেছে সেই অঙ্গগুলো ইভলিউশন হয়েছে, আর যে অঙ্গগুলোকে ব্যবহার করতে পারেনি, ব্যবহার করেনি, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এবং তিনি তার প্রমাণ হিসাবে কী দিয়েছেন, হি গেভ দ্য এক্সাম্পল অফ জিরাফস হু ইজ অ্যান অ্যাটেম্প টু ফোরেজ লিভস অন টল ট্রিজ হ্যাড টু অ্যাডাপ্ট বাই ইলংগেশন অফ দেয়ার নেক। এবং তিনি উদাহরণ হিসেবে বলেন যে আগে জিরাফের এত লম্বা গলা ছিল না, তো এরা কী করতো, এরা উঁচু গাছের ডালপালা উঁচু গাছের ডাল থেকে পাতা খাওয়ার জন্য তারা তাদের গলা প্রচুর পরিমাণে ব্যবহার করতো, এবং এইভাবে ব্যবহার করার ফলে আস্তে আস্তে তাদের যে ঘাড় আছে, যে গলা আছে, সেটা লম্বা হতে থাকে। এর জন্যই আজকে জিরাফের এত বড় লম্বা গলা। এটা তিনি এটা তিনি প্রমাণ হিসাবে বলেন। অ্যাজ দে পাস্ট অন দিস অ্যাকওয়ার্ড ক্যারেক্টার অফ ইলংগেটেড নেক টু সাকসিডিং জেনারেশন, জিরাফ স্লোলি ওভার দ্য ইয়ার্স কেম টু অ্যাকোয়ার লংনেস। এবং তারা শুধুমাত্র একটা প্রজন্মই নয়, এইভাবে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মর জিরাফগুলো কী হয়, এভাবে উঁচু গাছের ডালপালা খাওয়া বা পাতা খাওয়ার জন্য নিজের গলাকে বেশি পরিমাণে ব্যবহার করতে থাকে, উঁচু করতে থাকে, এবং বংশ পরম্পরায় এটা চলতেই থাকে, এবং আস্তে আস্তে এই বৈশিষ্ট্যটা এই একটা নির্দিষ্ট অঙ্গকে বেশি পরিমাণে ব্যবহার করার জন্য এটা অ্যাডাপ্টেড হয়, ইভলিউশন হয়, এবং তার জন্য আস্তে আস্তে কী হয় যে আজকে যে জিরাফ পাওয়া যায় তার গলা এত লম্বা হয়। নোবডি বিলিভস দিস কনজেকচার অ্যানিমোর। যাই হোক, এই গল্প কাহিনী এখন আর কেউ বিশ্বাস করে না, কেউ মানে না। আগে বিশ্বাস করতো, পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা ভুল প্রমাণ হয়, এবং এটাকে কেউ এখন আর বিশ্বাস করে না। এখন ডারউইন যেটা বলেন সেটা কি বিশ্বাস করেন সবাই, সেটা কি মেনে চলেন সবাই। ইজ ইভলিউশন এ প্রসেস অর দ্য রেজাল্ট অফ প্রসেস? তো এই যে অভিব্যক্তি, সেটা কি একটা পদ্ধতি না কোনো একটা পদ্ধতির ফল? কি এটা? দ্য ওয়ার্ড উই সি ইন অ্যানিমেট অ্যান্ড অ্যানিমেট ইজ অনলি দ্য সাকসেস স্টোরিজ অফ ইভলিউশন। আমরা পৃথিবীতে যে জীব বা জড় পদার্থ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, সেটা কি ইভলিউশনারি ফল? হোয়েন উই ডেসক্রাইব দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড উই ডেসক্রাইব ইভলিউশন অ্যাজ এ প্রসেস। যখন আমরা পুরো এই পৃথিবীর কথা, বিভিন্ন প্রাণীর কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলবো, তখন ইভলিউশন হচ্ছে একটা প্রসেস। কারণ এখনও ইউনিভার্স যেটা আছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেটা বাড়তেই আছে, এখনও নতুন নতুন প্রজাতি আবিষ্কার হতেই থাকছে। মানে এখন এটা হচ্ছে প্রসেস, ইভলিউশন চলতেই থাকছে, এখনও হচ্ছে বর্তমানে। এখনও বিশ্ব ব্রহ্মাণ্ড বাড়ছে, নতুন নতুন গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে, নতুন নতুন গ্যালাক্সি, নতুন নতুন মহাকাশ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন প্রাণী, নতুন নতুন উদ্ভিদ আবিষ্কার হচ্ছে। তো এই হিসাবে বলতে গেলে এটা একটা প্রসেস। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন উই ডেসক্রাইব দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ we treat evolution as a consequence of a process called natural selection. আমরা যদি অন্য দিক দিয়ে বলি যে পৃথিবীতে কীভাবে প্রাণের সৃষ্টি হলো, প্রাণ তো চলে এসছে, তাহলে প্রাণের সৃষ্টি কীভাবে হলো, এটাকে এই হিসাবে যদি দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এটা অনেকগুলো প্রসেসের সমষ্টি, অনেকগুলো ধাপের সমষ্টি, যেটা হয়ে থাকে কিসের জন্য, ন্যাচারাল সিলেকশনের জন্য, যেটাকে বলে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। উই আর স্টিল নট ভেরি ক্লিয়ার whether to regard evolution and natural selection as process or end result of unknown process. তো এটা এখনও ক্লিয়ার না যে ইভলিউশন একটা প্রসেস, ইভলিউশন বা ন্যাচারাল সিলেকশন
অভিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন এটা কোনো একটা পদ্ধতি না কোনো একটা পদ্ধতির ফল, এটা এখনও ক্লিয়ার না। যেই দৃষ্টিভঙ্গিতে দেখব সেটা সেই রকম মনে হবে। ইট ইজ পসিবল দ্যাট দ্য ওয়ার্ক অফ থমাস ম্যালথাস অন পপুলেশনস ইনফ্লুয়েন্সড ডারউইন। থমাস ম্যালথাস পপুলেশনের ওপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং সেটা ডারউইনকে ইন্সপায়ার করেছিলেন। ডারউইন তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে ডারউইন যে এই যে প্রকৃতি অবজারভেশন করতে চলে গেলেন, বিভিন্ন প্রাণী উদ্ভিদ অবজারভেশন করতে চলে গেলেন, গ্যালাপাগোস আইল্যান্ড, সি বিগলস জাহাজে করে সমুদ্রের পাড়ি দিয়ে, তো তাকে ইন্সপায়ার করেছিল কে, তাকে প্রভাবিত করেছিল কে? থমাস ম্যালথাস। থমাস ম্যালথাসের কোন কাজ? পপুলেশনের উপর যে কাজটা তিনি করেছিলেন সেটা। ন্যাচারাল সিলেকশন ইজ বেসড অন সার্টেন অবজারভেশন হুইচ আর ফ্যাকচুয়াল। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনটা কিছু অবজারভেশনের উপর ভিত্তি করে হয়েছিল, কিছু পর্যবেক্ষণের উপর নির্ভর করে হয়েছিল, যেটা ফ্যাকচুয়াল। যেমন এই ডারউইন ফিঞ্চ পাখির উপর যে পর্যবেক্ষণ করেছিলেন, এটাও একটা ফ্যাক্ট, এটা তো কোনো গল্প কথা না, এটা তো ডারউইন নিজে দেখেছেন নিজের চোখে। ফর এক্সাম্পল, ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড, populations are stable in size except for seasonal fluctuation. Members of a population vary in characteristic. In fact, no two individuals are alike even though they look superficially similar. Most of variation are inherited. তো এখানে কি ন্যাচারাল সিলেকশনের যে প্রমাণ হিসাবে এটাকে কী হিসাবে কী দেওয়া হয়েছে, যে ন্যাচারাল রিসোর্স আর লিমিটেড। প্রকৃতিতে যে সমস্ত রিসোর্সগুলি আছে, যে সমস্ত খাবার, শক্তি, যে সমস্তগুলো আছে, সমস্ত কিছু লিমিটেড, একটা নির্দিষ্ট পরিমাণের আছে। পপুলেশন আর স্টেবল ইন সাইজ, বিভিন্ন যে জনগোষ্ঠী বা বিভিন্ন প্রাণী গোষ্ঠী যেগুলো আছে সেগুলো স্টেবল, সেগুলো স্থির। কিন্তু এক্সেপ্ট ফর সিজনাল ফ্ল্যাকচুয়েশনে কিছু কিছু পরিবর্তন দেখা যায়। সিজনের সময় বিভিন্ন সিজনে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কিছু কিছু প্রাণী মাইগ্রেট করে, মানে অন্য পরিযায়ী পাখি বলা হয় যেদেরকে। তো এটা খুব কম পরিমাণে আছে, যেটা একটা এক্সেপশন, নয়তো পপুলেশন স্টেবলই থাকে। ঠিক আছে। মেম্বার অফ এ পপুলেশন ভ্যারাই ইন ক্যারেক্টারিস্টিক, ইনফ্যাক্ট নো টু ইন্ডিভিজুয়াল আর অ্যালাইক ইভেন দো দে লুক সুপারফিশিয়ালি সিমিলার। একটা পপুলেশনের মধ্যে যে ইন্ডিভিজুয়ালগুলো আছে, যে প্রাণীগুলো আছে, প্রত্যেকটা প্রাণী একে অপরের থেকে আলাদা। দুটো প্রাণী কখনোই এক নয়, যদি তারা দেখতে একই রকমও হয় বাইরে থেকে, কিন্তু তাদের বৈশিষ্ট্য আলাদা। অনেকে তো দেখতেও আলাদা, ম্যাক্সিমাম দেখতেও আলাদা। মোস্ট ভ্যারিয়েশন আর ইনহেরিটেড, বেশিরভাগই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, যে সমস্ত বৈচিত্র্যগুলো দেখা যায় প্রাণীদের মধ্যে, যে কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ ফর্সা, কেউ বুদ্ধিমান, কেউ বোকা, এই সমস্ত কিছু হচ্ছে ইনহেরিটেড, বংশগত। The fact that theoretically population size will grow exponentially if everybody reproduce maximally. This fact can be seen in a growing bacterial population. And the fact that population sizes in reality are limited means that there had been competition for resources. যদি থিওরির ওপর ভিত্তি করে দেখা যায় যে দেখা গেলো পৃথিবীতে রিসোর্সের কোনো শেষ নেই, খাবারের শেষ নেই, শক্তির শেষ নেই, এবং যে প্রাণী যত খুশি রিপ্রোডিউস করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, তাহলে কিন্তু কী হলো, যে এক্সপোনেনশিয়ালি গুণোত্তর প্রকৃতিতে কী হবে, প্রাণীর সংখ্যা বাড়তেই থাকবে। এটা প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে। কিন্তু আমরা সেটা কি দেখি? সেটা প্রকৃতিতে আমরা তো তা দেখতে পাই না। আমরা তো একটা স্টেবল পপুলেশনে দেখতে পাই, পপুলেশনের যে বৃদ্ধি হয় তো সেই সঙ্গে মারাও যায়, যে পরিমাণে মারে সেই পরিমাণে মারা যায়, প্রায় কাছাকাছি সেই পরিমাণে জন্ম হয়। কোনো জায়গাতে বেশি জন্ম হয়, কোনো জায়গাতে কম জন্ম হয়, এভাবে একটা স্টেবিলিটি মেনটেন হয়। দেখা গেলো কোনো একটা এলাকাতে মানুষের কথায় ধরা যায়, কোনো একটা বা অন্য প্রাণী ধরা যায়, যে প্রাণী হোক, কোনো একটা এলাকাতে বেশি পরিমাণে মারা যাচ্ছে, ওই এলাকাতে কম পরিমাণে তৈরি হচ্ছে, তাহলে কি ওই জায়গাতে পপুলেশন কমে যাওয়া উচিত। কিন্তু দেখা গেলো আরেকটা এলাকাতে কম পরিমাণে মারা যাচ্ছে কিন্তু বেশি পরিমাণে জন্ম হচ্ছে, এভাবে ওই জায়গাতে সেটা এভাবে কী হচ্ছে, মেনটেন হয়ে যাচ্ছে। ধরুন জাপানে মানুষের সংখ্যা কম, জন্মের হার কম, ইন্ডিয়াতে, চায়নাতে জন্মের হার অনেক বেশি, এভাবে কি মেনটেন হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে, এত এক্সপোনেনশিয়ালি গ্রো করছে না। তার মানে কী হচ্ছে, তো এটা এক্সপোনেনশিয়ালি গ্রো না করার কারণটা কি? তাহলে কি রিসোর্স, যে খাদ্য, বাসস্থান,
বিভিন্ন যে রিসোর্স তার সেটা লিমিটেড, সেটা পর্যাপ্ত পরিমাণ আছে, মানে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা আনলিমিটেড নেই। তো আনলিমিটেড গ্রোথ হতে পারে, তার একটা এক্সাম্পল কি মাইক্রোবিয়াল গ্রোথ। মাইক্রোবস কি অনেকটা আকারে ছোটো, তাদের খাবারে তো বেশি প্রয়োজন দরকার হয় না, তো একটা কলোনির মধ্যে যদি রাখা হয়, তাদেরকে একটা কলোনি তৈরি করা হয় একটা মিডিয়ামের মধ্যে, তাহলে তার সংখ্যায় প্রচুর পরিমাণে বাড়ে, কোটি কোটি, একটা থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মাইক্রোবস তৈরি হয়ে যায়। অনলি সাম সারভাইভড অ্যান্ড গ্রিউ অ্যাট দ্য কস্ট অফ অদার দ্যাট কুড নট ফ্লাওয়ারিশ। তো এতগুলো প্রাণীর মধ্যে কিছু কিছু বেঁচে থাকে আর কিছু কিছু মারা যায়। যারা মারা যায় মানে অনেকে মারা যায় আর কিছু কিছু বেঁচে থাকে, সবাই সার্ভাইভ করতে পারে না। যারা মারা যাচ্ছে কারণ কি খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, পার্টনারের জন্য লড়াই চলছে, তো যারা মারা যাচ্ছে সেই ঘাটতিটা পূরণ হচ্ছে যারা বেঁচে থাকছে। The novelty and brilliant insight of Darwin was this: he asserted that variation, which are heritable and which make resource utilization better for few, adapted to habitat better, will enable only those to reproduce and leave more progeny. তো ডারউইনের যে একটা মহত্ব বিষয় বা বুদ্ধিমত্তার পরিচয়টা কী ছিল, যে তিনি সেই ভ্যারিয়েশনগুলো নিয়েই কাজ করেছিলেন, সেই প্রজাতিগুলো নিয়েই কাজ করেছিলেন যাদের বৈশিষ্ট্যগুলো হেরিটেবল ছিল, আর যারা খুব ভালো পরিমাণে রিসোর্সগুলোকে, খাদ্য, বাসস্থান, পার্টনারগুলোকে ইউটিলাইজ করতে ব্যবহার করতে পারছিল, এবং সেই পরিবেশে তারা নিজেকে মানিয়ে নিতে পারছিল, তারা বেশি পরিমাণে রিপ্রোডিউস করতে পারছিল, নতুন নতুন বেশি পরিমাণে প্রজাতি তৈরি করতে পারছিল। তিনি যদি এমন কিছু প্রজাতি নিয়ে কাজ করতেন, অবজারভেশন করতেন, যে যারা খুব একটা বেশি পরিমাণে রিপ্রোডিউস করতে পারছে না, নিজেকে মানিয়ে নিতে পারছে না, খুব বেশি পরিমাণে মারা যাচ্ছে, তাহলে কি তিনি সাকসেস পেতেন না? কিন্তু তিনি এত বুদ্ধিমান ছিলেন, তিনি এত ভাগ্যবানও ছিলেন, এবং তিনি অনেক মহৎ ছিলেন যে তিনি সেই প্রজাতিগুলো নিয়ে কাজ করেছিলেন, সেই যে প্রজাতিগুলো কি, যে অনেকটা বেশি অ্যাডাপ্টেড ছিল, তারা রিসোর্সকে ইউটিলাইজ করতে পারতো, রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারতো সঠিকভাবে, সেই প্রজাতিগুলো রিপ্রোডিউস করতে পারতো, নতুন নতুন প্রজাতি তৈরি করতে পারতো। হেন্স ফর এ পিরিয়ড অফ টাইম ওভার মেনি জেনারেশন সার্ভাইভার্স উইল লিভ মোর প্রজেনি অ্যান্ড দেয়ার উড বি এ চেঞ্জ ইন পপুলেশন ক্যারেক্টারিস্টিক অ্যান্ড হেন্স নিউ ফর্মস অ্যাপিয়ার টু অ্যারাইজ। তো এইভাবেই সময় যত যাবে, যত জেনারেশন পার হবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, তো যারা বেঁচে থাকবে, যারা সার্ভাইভ করবে, তারা রিপ্রোডিউস করবে, তারা নতুন নতুন অপত্য কোষ তৈরি করবে, নতুন নতুন প্রাণী তৈরি করবে, সেই প্রাণীগুলোর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, বৈশিষ্ট্য আসার মধ্যে ফলে তাদের পপুলেশনের মধ্যে চেঞ্জ দেখা যাবে, পরিবর্তন দেখা দেবে, তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা দেবে, এবং এভাবে নতুন নতুন আস্তে আস্তে নতুন নতুন প্রজাতি তৈরি হবে, এবং এভাবে ইভলিউশন হতেই থাকবে। তো এখানেই হলো শেষ আমাদের বায়োলজিক্যাল ইভলিউশন টপিকটা। আশা করছি বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝানো হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো। তাও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে। তোমরা ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।